বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে আমার জীবনের গল্প, আমার লাইফের দুঃখ সুখ বেদনা সব কিছু নিয়ে যে গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, তারই ধারাবাহিকতায় আজকে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা একটু মনোযোগী হয়ে আমার এই কথাগুলো শুনবেন বা বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমি একটা সামান্য গরিব মানুষ, গ্রামের মূর্খ মানুষ। আমি আমার জীবনে আল্লাহ আমাদের কী কী করাইছেন, আমার মার দোয়ায়, আল্লাহর রহমতে আমি কী কী করছি, কী কী করতে পারছি। আপনাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিতে পারছি, একটা দেশ দিতে পারছি, পতাকা দিতে পারছি, মা বোনদের সম্মান রক্ষা করতে পারছি। আর এই যুদ্ধ যে কত ভয়াবহ কঠিন যুদ্ধ বলে, যুদ্ধ এখন তো যুদ্ধ হচ্ছে যেগুলো আর্টিলারি, মনে করেন 500, 1000, 2000 কিলোমিটার দূরে থেকে আর্টিলারি ছেড়া, সেল ছেড়া, মিসাইল ছেড়া প্লেনের যুগে যুদ্ধ করে। আর আমরা যুদ্ধ করছি সম্মুখ যুদ্ধ, একদম কাছাকাছি থেকে গুলি চলছে, কে মরবে কে বাঁচবে কোনো হুঁশ নাই, হাজার হাজার গুলি চলছে। আপনার সেই যুদ্ধের ভয়াবহতা সামনে আসতেছে। গল্প ট্রেনিংয়ের পর যখন যুদ্ধে যাব তখন যুদ্ধের গল্পগুলোও শুনবেন আশা করি। এটাই শুরু করলাম, যেখানে 4 মার্ক রাইফেলের ট্রেনিং আমাদের 4 দিনের শেষ, অর্থাৎ 3 দিন বুঝাইলো, 1 দিন ফায়ারিং করাইলো, বাস শেষ। এখন আবার নতুন করে বা ওই যে ফল দিল, করলো, এটাও শুনছেন। এখন নতুন করে আমাদের শুরু হইলো আবার এগুলো, কিন্তু ওই যে পাহাড়ের উপরে ট্রেনিং সেন্টার, ওখানে উঠতে হবে আবার নামতে হবে। এটা একটা ট্রেনিং। জঙ্গলে চললে পাহাড়ে কীভাবে উঠতে হইব, নামতে হইব, কীভাবে থাকতে হইব, ওই ট্রেনিংয়ের সাথে ওই ট্রেনিংটাও চলে এটা। আচ্ছা, যাই হোক, এখন হলো আমাদেরকে এটার পরে দিল 303 রাইফেল, একটা 303, যার রাইফেলের ভিতরে সবচেয়ে হেভি অস্ত্র এটা। এটা অস্ত্রটা হেভি কীরকম, যদিও সিঙ্গেল ফায়ার চলে, একটা আপনি ম্যাগজিনে গুলি বললেন, একটা ফায়ার করলেন করে আবার টাইগার টানবেন, ওটা খোলটা পরে যাব, আবার সামনের দিকে টাকা দেবেন, আরেকটা গুলি চেম্বারে যাবে, টাইগার টান দেবেন, আরেকটা চলবে, আরেকটা যাবে। কিন্তু এটা সুবিধাটা হলো এই গুলিটার রেঞ্জ খুব বেশি, সবচেয়ে বেশি, অর্থাৎ 2000 গজ, অর্থাৎ 1 মাইলেরও বেশি, প্রায় 1.5 মাইলের কাছাকাছি চলে যায়, 1 মাইল 1.25 মাইল দূর পর্যন্ত এই গুলিটা যাবে। এর ভিতরে মনে করেন যে যদি 1500-1600 কিলো এই যে গজের ভিতরে লেগে যায় কার গায়ে, সে মারা যাবে, এরপরে লাগলে হয়তো আহত হবে। এর জন্য বলছি যে রাইফেলের ভিতরে, রাইফেল যেগুলো ছিল, আরও রাইফেল ছিল সেগুলো বলবো, কিন্তু এই 303 রাইফেলটা হলো যুদ্ধের জন্য খুব হেভি অস্ত্র ছিল। যদিও এটার ওজন বা এটারই বেশি ছিল, গুলিও বড় বড় ছিল, বড় বড় বুলেট ছিল, কিন্তু এটা আমরা ব্যবহার করতাম খুব বেশি। যাক, এখন আমাদের এই ট্রেনিংটা শুরু হলো, এই 303 রাইফেল। এটা সম্বন্ধে যে আমাদেরকে বোঝাইলো এটা কোন জায়গার কীভাবে কী হয় না হয়, এটা এই ব্যারেল, বডি, বাট, ম্যাগজিন, টাইগার, এইভাবে আর কি। আবার কীভাবে একটা সামনে একটাই থাকতো এরকম এতটুকু নোক, আবার একটা মিটারের মতো থাকতো পিছনে ম্যাগজিনের উপরে, এটা দিয়ে এটা ভিতরে একটা ছিদ্র থাকতো, এখান দিয়ে চাওয়াইতো, ওই সামনে যে নোকটা থাকতো ব্যারেলের মাথায়, ওইটা আর যারা আমি গুলি করবো এটা একসাথে মিলাইয়া শ্বাস বন্ধ করে বাস টাইগার টান দাও, লেগে আছে। কিন্তু এর এক পর্যন্ত শ্বাস ছাড়া যাবে না, টানা যাবে না, তাহলে কিন্তু টার্গেট মিস, অর্থাৎ লড়ে যাবে গা। নিঃশ্বাস টানলে লড়ে যাব, নিঃশ্বাস বন্ধ করে টার্গেট করতে হবে। দেখেন এইভাবে চালু হইলো আমাদের শিক্ষা। 303 রাইফেল, 303 রাইফেল মনে হয় যে শিখাইল, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত শিখাইলো, এরকমভাবে শিখাইলো, সুন্দরভাবে আমাদেরকে বুঝায় বলতো। তারপর আবার আমাদের রাস্তায় যুদ্ধের সময় কিভাবে আমরা চলব, যাওয়ার পথে কীরকম বিপদ হইতে পারে, বিপদ হইলে আমরা কীভাবে যাব সেগুলো বুঝাইতো। যে সেই যদি রাস্তায় যখন যাবা তুমি, তোমার একজন লোক সামনে থাকবে,
রেকি করার জন্য। রেকি, এটা রেকি বলে। অর্থাৎ তোমার সামনে কোনো, যে রাস্তায় যাচ্ছে সামনে কোনো সূত্র আছে কিনা, একজন রেকি করে আসবে, আসার পরে আবার সিগন্যাল দিবে, তোমরা আবার মার্চ করবা, এইভাবে যাইবা। আমাদের কাজগুলো রাত্রেবেলা বেশি ছিল। রাত্রে যেহেতু কাজ ছিল, রাত্রে অন্ধকারে, তো রাত্রের কাজ আবার এম্বুশ একটা শব্দ আছে, আপনারা বুঝবেন না যে যুদ্ধের ব্যাপার এটা। এম্বুশ, মনে হয় এম্বুশটা কীরকম আপনারা বুঝাই দিই। যেমন আপনি এই রাস্তা চাচ্ছেন, আপনি শত্রুর ক্যাম্পের কাছাকাছি, যদি শত্রুর ক্যাম্পের থেকে 1 মাইল সামনের দিকে আইসা ওরা যেখানে মনে করবে যে এদিক দিয়ে আমাদের শত্রু আসতে পারে, মার্চ করতে পারে, বা এদিক দিয়ে আসা যাওয়া করতে পারে, ওই জায়গাটায় ওরা একটা গ্রুপ আইসা পজিশন নেবে। যেমন 20-30 জন 50 জন এরকম আসতে পারে, পজিশন নিয়ে রাখবে যে এরা এই রাস্তাটাতে যখন যাবে, এই যে পজিশন নিয়ে রইলে এটা বলে এম্বুশ। অন্ধকারে রাত্রি আইসা অস্ত্র নিয়ে রেডি বসে রয়েছে। কারণ আপনি তো বুঝবেন না, আপনি হাঁটছেন, আপনার গায়ে অস্ত্র, আপনার ঘাড়ে রাইফেল, এরপর আপনি এদিক দিয়ে এই মাজায় মনে করেন যে 300, 400, 200 রাউন্ড যত নিতে পারছেন গুলি বাঁধছেন, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড সব রয়েছেন যুদ্ধের জন্য। কেন, এটা এমন একটা যুদ্ধ ছিল, ভয়াবহ যুদ্ধ। আপনি গুলি কম নেবেন, সমস্যা, আপনি গুলি ফেলে গেলে তো মরবেন, আপনি গুলি থাকতে হবে। যার জন্য ওখান থেকেই বলতো যত পারো নিয়ে যাও, যতটুকু পর্যন্ত পারো, তুমি ওজন যত নিতে পারবে না। এইভাবে এই যে এম্বুশটা, এই সম্বন্ধে বুঝাইতো। এম্বুশ কাকে বলে, কি কারণে বলে, তখনই বুঝাইতো এরকম। এম্বুশ হইল তোমার শত্রু মনে হলো এদিক দিয়ে আসতেছে, তো তুমি এম্বুশ করবা। কীরকম এম্বুশটা হবে, এটা রাস্তা, এই রাস্তাতে আসতেছে, তাহলে আমাদের একটা গ্রুপ এখানে এদিকে ফিরা পজিশন নেবে, এটা দূরে থিয়া। আরেকটা গ্রুপ এইখানে এদিকে ফিরা পজিশন নেবে। তার মানে একজনের গুলি যেন আরেকজনের মাথা, নিজেদের গুলি যেন নিজেদের গায়ে না লাগে, এরকম মাঝখান দিয়ে একটা জায়গা ফাঁকা থাকবে। এইভাবে এরা একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এইভাবে পজিশন নিয়ে থাকবে। তো আমার শত্রুগুলো মনে করেন যখন আমাদের এনসির ভিতরে চলে আসবে, আমাদের এম্বুশের ভিতরে চলে আসবে, আসলে প্রথম ওই পিছন থেকে যখন শেষ হবে, তখন পিছন থেকে ফায়ারিংটা করবে, করার সাথে সাথে সবাই ফায়ারিং শুরু করবে। আমাদের ওই অ্যাম্বুশের ভিতরে বেশিরভাগ ব্যবহার হতো এসএনজি, একটা অস্ত্র ছিল, যাকে ওই অস্ত্রটা ট্রেনিংয়ের কথা পরে বলবো। এসএনজি, ওটা ব্লাস্ট চলতো, 30টা রাউন্ড চলতো, 30টা রাউন্ড ভর্তি থাকতো ম্যাগজিনে। একটা টানে ব্লাস্ট, এক এসএনজির এই 30টা রাউন্ড বাইরে যেত, টান দেওয়া লগে। ওইটা সবচেয়ে সুবিধা হইল কাছের জন্য। মনে হয় যে এই 30টা রাউন্ড যখন আপনি মারতেন, তখন মনে হয় যে কতগুলো মানুষ মরতো। এর বলে এম্বুশ, অর্থাৎ রাত্রেবেলায় এম্বুশের ব্যাপারটা খুব ডেয়ারিং ব্যাপার ছিল। এটা আমাদের জন্য, ওদের জন্য। কিন্তু পাকিস্তান তো রাত্রে বেশি বেরিত না, ভয় পেত আমাদেরকে, কিন্তু দিনের বেলায় বেরিত। কিন্তু আমরা কিন্তু রাত্রে কাজ ছিল। যাই হোক, এইভাবে আমাদেরকে বুঝে ওদিন থেকে রাইফেল 303 রাইফেলটা আমাদেরকে শেখানো শুরু করলো। তাই সেখানে ওই 12টার দিকে আবার ছুটি হয়, হইলে আবার নেমে আসি, এসে গুজু করে খাই আরাম করি, রেস্ট করি। আবার বিকালে একটা মাঠ ছিল নিচেই, আমাদের যেখানে নিচে, ওটা আর উপরে নেয় না, নিচেই একটা মাঠ ছিল, বিরাট বড় মাঠ, সমান জায়গা। ওই মাঠে আবার বিকালে রেগুলার 4টার সময় ফলিং করাইতো আমাদেরকে, ফলিং করাইতো। তো ফলিং করাইলে ওখানে সবাই লাইনটা দাঁড়াইলে ওই সময় আবার আমাদেরকে ওই বুঝাইতো, সব বুঝাইতো যুদ্ধ সম্বন্ধে। যুদ্ধ কিভাবে কোন সময় কিভাবে চলতে হইব, কোথায় কিভাবে থাকতে হইব, যাওয়া আসা করতে হইব, এরকমভাবে বুঝাইতো। আর আমাদের রেগুলার জাতির সঙ্গীত গাওয়াইতো ওখানে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা সবার একসাথে করে গাওয়াইতো আমাদের জাতির সঙ্গীত। এই আমাদের সঙ্গীতটা আমরা রেগুলার বিকালে ওখানে গাইতাম। আর আমাদের বিভিন্নভাবে বিবৃত বুঝাইতো, সুন্দরভাবে বুঝাইতো আমাদের দেশে কীভাবে তাড়াতাড়ি স্বাধীন হবে, আমাদের কী কী করে নিও, ট্রেনিং যত তাড়াতাড়ি নিবা তুমি যুদ্ধে যাইতে পারবা, বোঝাইতো। যাই হোক, আজকে আমি এই যে 303 রাইফেল, এই পর্যন্তই আমি আজকে ইতি করলাম, আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।